প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আজ আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ফজল হুদা বাবুল এমপি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন G9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। দর্শক, আমরা বলছিলাম সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। সাম্প্রতিক প্রেক্ষাপটে কথা বলতে গেলে প্রথমে তো আসলে জুলাইয়ের কথা আসে, দ্রোহের জুলাই, রক্তাক্ত জুলাই এবং ৩৬ জুলাই, যে জুলাই নিয়ে আমরা গত ২০২৪-এ আমরা দেখেছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয়েছে এবং এটিকে বলা হচ্ছে যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির যে ১৫-১৬ বছরে যে অবিরাম তাদের প্রতি যে নির্যাতন, জুলুম, জেল, অত্যাচার সব কিছুরই কিন্তু একটা আন্দোলনের যে সর্বশেষ যে ঘটনা, সেটি কিন্তু আমরা ৫ই আগস্ট দেখতে পেয়েছি যে সকল রাজনৈতিক দলগুলো সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই ফ্যাসিস্টের যে বিদায়, সে বিদায়টা করতে দেখেছি। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আমরা যদি সেই সময়কার কথা যাই, ২৪শে জুলাইতে যাই, এবং থমথমে অবস্থা বিরাজ করছিল, কারফিউ ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ সমন্বয়কে মুক্তি দেওয়া হয়েছিল। ফজল, আমরা যদি ফিরে দেখা জুলাইকে দেখতে চাই এবং আমি যে কথাটা বলছিলাম যে এই রক্তাক্ত জুলাই, দ্রোহের জুলাই, তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এই যে নানা রকম স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল, সেই জায়গাটাকে ফিরে দেখা জুলাইকে আপনি কীভাবে দেখেন? জি, ধন্যবাদ জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার এই জনপ্রিয় টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। এবং আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, আমরা আজকে ১লা আগস্ট, আমরা তখন বলতাম হচ্ছে ৩২শে জুলাই। ৩২শে জুলাই আজকে। এই ৩২শে জুলাইয়ে অনেকগুলো ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিংলি ৩২শে জুলাইয়ের দিনটাই ওই সময় ফ্যাসিস্টরা তেমন কাউকে ডাইরেক্ট গুলি করেনি, যেটা ৩৫শে জুলাই হয়েছে, ৩৬শে জুলাই হয়েছে, ৩৪শে জুলাই হয়েছে। ৩২শে জুলাই এসে যেটা আপনি বললেন যে তারা এই ৬ জনকে মুক্তি দিলেন, এই ৬ জনের প্রতি শুধু শ্রদ্ধা নয়, এই পুরো জুলাইয়ে যারা জীবনদান করেছে তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং যেসব আমাদের ভাইয়েরা, বোনেরা, শিশুরা, বৃদ্ধরা, রিক্সাওয়ালারা যারা অঙ্গহানি হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা, তাদের সুচিকিৎসা হোক এবং তারা স্বাভাবিক জীবনে ফেরত আসুক, এটাই প্রত্যাশা করছি। তো ওই সময়টাতে আপনি দেখবেন যে সরকার ওই দিনটাই, বিশেষ করে ৩২শে জুলাই এসে সরকার একটা কম্প্রোমাইজিং করার জন্য আহ্বান জানাচ্ছিল। কিন্তু ওই সময়টায় আপনি দেখবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে আসলো ব্যাপক হারে, এবং ঢাকা শহরের প্রায় অধিকাংশ জায়গায় তখন সাধারণ লোকজন নামা শুরু করলো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকলো না, এবং সম্পূর্ণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, এবং আপনি জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ছাত্র জীবন দিয়েছে। আমরা তাদেরকে আসলে মনে করি না অনেক সময়। হ্যাঁ, দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই নেতৃত্ব ভাগে ছিল, এটি ঠিক আছে, কিন্তু এখানে সকল নাগরিক, সকল শ্রেণী পেশার সবাই যেভাবে, কারণ আমি তখন উত্তরায় আন্দোলন করি, এই ৩২শে জুলাই আমি উত্তরায় থাকি। ৩২শে জুলাই আমরা দেখেছি যে কী রকমভাবে তাদের কাঁদানি গ্যাস মারা হয়েছে ওই এলাকায়। তখন আমি আর আমার স্ত্রী আপনার ওই যে টুথপেস্ট দোকান থেকে কিনে বস্তায় করে আমার স্ত্রী ধরে থাকে, আমি নিয়ে ওই যে কাঁদানি গাছ থেকে রক্ষা পাওয়ার জন্য। তো তারপর আগের দিনই একজন নিহত হয়, এবং ওনার বাড়ি আমাদের নওগাঁতেই, ছোট একটা ছেলে, মানে কলেজে পড়া ছেলে মারা যায় উত্তরাতে ১০ নম্বরে। তো ৩৩শে জুলাই আমরা শহীদ মিনার মুখী হই, এবং তখন তো ব্যাপক, যাই হোক নিজের কথা না বলি, তো এই যে এই আন্দোলনটা কিন্তু পুরো যখন ছড়িয়ে পড়লো, পুরো দেশে ছড়িয়ে পড়লো, ঢাকার বাইরে গেল, এবং যখন সরকারের নমনীয়তা আমরা দেখি, তখন কিন্তু জনগণ আরও এক ধাপ এগিয়ে গেছে যে এখন দিস ইজ দ্য টাইম। এবং এইটাকে আমরা যেন ওই আপনার প্রত্যেকটা আন্দোলনে কি হয়,
আন্দোলনে অনেকেই আমাদের আজকে 55 বছর হলো স্বাধীন হলো, এখনো স্বাধীনতা নিয়ে আমাদের বিতর্ক হয়। তো আমরা জুলাইটাকে যেন ওই দিকে ধাবিত না করি। জুলাইয়ের যে প্রত্যাশাটা ছিল, যে কারণে আবু সাইদ মুগ্ধ, আপনি দেখবেন আজকেও একটা আসছে যে আবু সাইদকে যখন ছোড়াগুড়ি দেওয়া হচ্ছে আবার বুক পেতে 3বার 4বার, পঞ্চমবার এসে মাটিতে লুটিয়ে পড়ল। তো এই ছেলেরা আসলে অনেক সাহস দেখিয়েছে। কেন দেখিয়েছে? এই দেশের জন্য, ডেমোক্রেটিক অবস্থা ফেরত পাওয়ার জন্য। যদিও এটা কোটা আন্দোলন থেকে এসছে এতদূর পর্যন্ত, কিন্তু দিন শেষে আমরা কি দেখেছি, দিন শেষে এটা সরকার পতনের ডাক হয়েছে। এবং আপনি জানেন যে 6 তারিখ থেকে আবার একদিন আগায় নিয়ে আসা হলো। এখানে অবশ্যই সকল রাজনৈতিক দল, মত এবং যুগপৎ আন্দোলন যারা ছিল তারা সবাই একমত হলো। হওয়ার পর যখন আমরা এটাকে মানে লাস্ট স্টেজে নিতে চাই, তখন এক দফায় আসলো। তো এক দফা ঘোষণা হওয়ার পর কিন্তু তখন আর এটা নির্দিষ্ট কোনো ব্যক্তির ছিল না, কোনো একটা গোষ্ঠীরও ছিল না, এটা একটা সমগ্র দেশের গণ অভ্যুত্থান হয়ে গেল। এই গণ অভ্যুত্থানটাতে অবশ্যই যেসব মানে আমি বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইয়েরা, তারা শুধু কোটা আন্দোলনে নেমেছিল, কিন্তু এই 6 জন যখন লুঙ্গি পরে উপরে পেপার রেখে ছবি তোলে, অবশ্যই আমাদের কিন্তু মন কাঁদে তখন। সেই সাথে এটাও কিন্তু তারা 6 জন ছিল, এর আগেও তো 6000 বিএনপির নেতা কিন্তু এই ডিবি অফিসেই এরকম এর চেয়েও কঠিন অত্যাচারের সম্মুখীন হয়েছে, অপমানের সম্মুখীন হয়েছে, নির্যাতনের সম্মুখীন হয়েছে, গুমের সম্মুখীন হয়েছে। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখেছি 24 পরবর্তীতে 24-এর যে স্পিরিট, সেই স্পিরিটটা হচ্ছে মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে, জনগণ তার অধিকার ফেরত পাবে, এদেশের স্বাস্থ্য ব্যবস্থা, যেটা বলা হয় বৈষম্যবিহীন একটা সমাজ ব্যবস্থা গড়া। কিন্তু বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা গড়ার জন্য যে সোশ্যাল সেফটিগুলো আমাদেরকে হতদরিদ্রদের জন্য নিতে হবে, যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নিয়েছেন, কিন্তু এগুলাকে কার্যকর না করে আমরা যদি আবারও ওই যে আপনি শুনছেন, আমি সরি, আমি একটা রাজনৈতিক দলেরই মানুষ, কিন্তু দলকানো হওয়ার আমি কোনোদিনও চেষ্টা করিনি। তারপরও বলছি, যারা বলে টেনে হেসড়ে, তার যারা বলে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যারা বলে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একজন মানুষ যিনি আমার মনে হয় বিশ্বের মধ্যে নজির, অন্তত এই দিক থেকে, যার বাবা রাষ্ট্র পরিচালনা করেছে। জি, তো সে অবস্থায় আমরা যদি আরেকটু যদি যাই, যেমন বলছিলেন যে সেই সময় যে স্লোগানগুলো ছিল, ছাত্ররা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেঙে বেরিয়েছে, যখন বিশ্ববিদ্যালয় বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো, আপনি বলছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বেরিয়ে আসলো, সরি দুঃখিত। সেই অবস্থায় এখন যে পরিস্থিতি চলছে, সেখানকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঐক্যের মধ্যে কোনো ফাটল দেখা দিচ্ছে কিনা, যারা যুগপৎ আন্দোলন করেছে তারা নিজেদের মধ্যে নিজেরা কোনো রকমভাবে তর্কে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে কিনা, সেই জায়গাটা আপনি কীভাবে দেখেন? আপনি ঠিকই বলেছেন, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কীরকম, আমাদের যেসব সন্তানেরা এই আন্দোলন করলো, যে তরুণরা রক্ত দিল, এই তরুণরা কিন্তু শুরু করেছিলেন কোটা বিরোধী আন্দোলনে। সেই কোটা বিরোধী আন্দোলনের মূল মন্ত্র কি ছিল? যে সবাই যেন চাকরির সুবিধা পায়, কর্মসংস্থান যেন এদেশে হয়। এখনো এদেশে কিন্তু শিক্ষিত তরুণ বেকার 4 কোটি প্লাস। তো তাদের আমরা কি করে চাকরি দিব? এটা তো একটা বেসিক এজেন্ডা হওয়া উচিত। কিন্তু সেইখানে না যে আমরা কিন্তু বারবার ওই আবার পুরানো ধাঁচেই কিন্তু যাচ্ছি। সেটি কি, আপনি কি তাহলে আজীবন আন্দোলন করবেন নাকি? আপনার তাহলে আপনার অবস্থানটা কোন জায়গায়? আপনি কি এখন, আপনি তো নির্বাচনে আসলেন, আপনি নির্বাচন করলেন, আপনি রেফারি মানলেন, মাঠ মানলেন, আপনি ভোট দিলেন, জনগণ আপনাকে মূল্যায়িত যতটুকু করার করেছে, এটা জনগণের বিষয়। তারপরেই আপনি টেনে হেসড়ে নামাতে চাচ্ছেন, এটা তো জুলাইয়ের স্পিরিট না। এইটার জন্য তো আমরা ওই আন্দোলন করিনি যে স্লোগানের কথা আপনি বলছেন। হ্যাঁ, দেশকে তো আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা পক্ষ বলে বিভাজিত করেছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু উনি যখন ৭৫ পরবর্তীতে যখন সমস্ত পত্রপত্রিকা বন্ধ, মুক্ত তথ্য, মুক্ত গণমাধ্যম, মুক্ত রাজনীতি করে দিলেন। সেখানে কে ধর্মের রাজনীতি করে, কে অধর্মের করে, কে নাস্তিকতার করে, কে বামপন্থী, কে আমপন্থী কিংবা কে ইসলামপন্থী, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেননি। উনি একটা মধ্যপন্থা একটা রাজনৈতিক দলের মতবাদ দিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটা না ডান না বাম, একটা মধ্যপন্থা একটা রাজনীতি উনি বেছে নিলেন। কিন্তু উনি কিন্তু এই জামাতে ইসলামও কিন্তু তখন রাজনীতি করার সুযোগ পেল। এমনকি সেই নিষিদ্ধ বাকশাল, যেই আওয়ামী লীগকে শেখ মুজিব সাহেব নিজেই বন্ধ করেছিলেন, সে আওয়ামী লীগকে আবার 1981 সালে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে কিন্তু পুনর্নির্বাচিত হয়। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা একটা মুক্ত রাজনীতির ব্যবস্থা করব, যেটা জনাব তারেক রহমানও সেই দিকেই হাঁটছে। কিন্তু আপনি মুক্ত রাজনীতি মানে আপনি যা ইচ্ছে তাই করবেন, এইটা কিন্তু স্বাধীনতা হলো না, এটা 24-এর স্পিরিটও হলো না। এখন এই যা ইচ্ছা তাই করতে দেয়া হচ্ছে না জন্যই একটা গোষ্ঠী যারা এ দেশের মানে স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এই গোষ্ঠীর কেউ কেউ কিন্তু বলেছেন আমার বঙ্গবন্ধু আমাকে এক সময় বলেছে, বেশি দিন আগে বলেনি, খুব বেশি দিন আগে বলেনি, কারণ তাদেরকে তো আমরা দেখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং সবারই কিন্তু একটা পূর্ব পরিচয় আছে, এবং সবাই কিন্তু একটা স্টাইলে চলেছে, কেউ গুপ্ত ছিল, কেউ সুপ্ত ছিল। তো এই জায়গা থেকে এসে এখন তাদেরকে যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন একটা, আপনি চিন্তা করেন কিরণ ভাই, আপনি যখন হিসাব বিজ্ঞানে পড়তেন, আপনি জাস্ট পাস করেছেন, আপনি কোনো স্ট্রাগল করতে হয়নি, আপনি উপদেষ্টা হয়ে গেছেন বা সরকারের মন্ত্রী হয়ে গেছেন, আপনি কেমন ফিল করতেন তখন? তো এই যে তারা যে ভাই ৭১-এ যারা মুক্তিযুদ্ধ করছে সবাইকে ক্ষমতার স্বাদ নিয়েছে, ৯০ তো আপনার আমার সামনে, তাই না? ৯০-এর ছাত্র নেতারা কি ক্ষমতার ভাগ নিয়েছে? তখনও তো সরকার পতন হয়েছে, সেটাও তো তো যখন এই আমাদের ছোট ভাইয়েরা, তাদেরকে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী কিন্তু তাদেরকে মিসগাইড করেছে। আমি আশা করি এই তরুণদের আমাদের খুব দরকার, তারা দেশের জন্য কাজ করবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে, তারা জনগণকে আমরা আরো কিভাবে বেটার সেবা দিতে পারি সেটা কাজ করবে। তারা ভুলে যাচ্ছে, লাস্ট লাইন বলি, তারা ভুলে যাচ্ছে, তারা মনে করছে যে বিএনপি তো ক্ষমতায়, তারা এটা বোঝে না হয়তো রাজনীতির, যে শুধু সরকারি দল মিলে কিন্তু পার্লামেন্ট না, শুধু সরকারি দল কিন্তু দেশ চালায় না, তাদের যে ব্যক্তিগত দায়িত্ব, তাদের যে দলীয় দায়িত্ব আছে দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, এটা তারা ভাবছেন না। তারা, আমার তো কখনো কখনো মনে হয়, কারণ তারা তো একসময় গুপ্ত ছিলেনই, তো তারা তো স্লোগান দিয়েছেনই তাদের আরেক নেতার নামে, হয়তোবা তারা আরেক জায়গা থেকে ইন্ধন পাচ্ছেন, সে কারণে হয়তো তারা এই পথে হাঁটছে। দেখা যাক, আমরা আরেক জায়গা থেকে ইন্ধন পাচ্ছে, আপনি কথার মধ্যে ফাঁক রেখেছেন, সেই ইন্ধন কোথা থেকে পাচ্ছে সেটা জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আবার একটু জানিয়ে দিই আপনাদেরকে, G9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি আসবার কথা ছিলেন, তিনি এসেছেন, কথা রেখেছেন, আপনি কথা রেখেছেন এবং আপনি অনুষ্ঠানে এসেছেন। আমরা দ্রোহের জুলাই নিয়ে কথা বলছিলাম, ৩৬শে জুলাই নিয়ে কথা বলছিলাম, রক্তাক্ত সেই জুলাইয়ের অধ্যায়ের কথা বলছিলাম, এবং যদি আলোচনার একটা প্রেক্ষাপটে যে আলোচনাটা আসলো সেটি হচ্ছে যে সায়ন্ত ভাই, যে ১৭ বছরের বিএনপি সহ্যগত আন্দোলনে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, মামলা শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, হাজতে গিয়েছেন, জেলখানায় মারা গিয়েছেন, এই সব কিছু মিলিয়েই কিন্তু যে একটা প্রেশার ছিল, তার পরবর্তীতে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু এই জুলাই অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। যে বিষয়টি জনাব মাননীয় সংসদ ফজলুদ্দাহ বাবুল মহোদয় আলোচনা করলেন, এখন ইতিমধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিছুটা মনে হচ্ছে জুলাই ঐক্যের মধ্যে একটা টানা হেঁচড়া চলছে কিনা। আমার কাছে মনে হয়, আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করতে চাই না, আমার কাছে মনে হয় শান্ত ভাই, যে আমাদের তরুণদের দলের মধ্যে দুই একজনের কথা আমার কাছে মনে হয়, এরা কি গালি না বুলি, নাকি বুলি না গালি, সবসময় একটা জিনিসের মধ্যে তারা অভ্যস্ত থাকে। এটি সঠিক রাজনৈতিক পথ নির্দেশ করে কিনা, এটি আসলে আমাদের জুলাইয়ের স্পিরিটকে আমরা সে ধারণ করি কিনা, কারণ এই দেশটা তো তাদেরও, এই দেশটা যারা সরকার রয়েছে তাদেরও, জামায়াত ইসলাম যারা রয়েছে তাদেরও, সব মিলিয়ে আপনি 24-এ সেই জুলাই, 36-শে জুলাই কিনে আপনার বিশ্লেষণ কি, এবং বর্তমানে এই অবস্থাটাকে আপনি কীভাবে দেখতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সহ আলোচক মাননীয় এমপি মহোদয় এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল।
এটা সত্য যে জুলাই গণ অভ্যুত্থান আমাদের মধ্যে যে পরিমাণ উচ্চাশা তৈরি করেছিল সেটা খানিকটা ফেক হতে চলেছে বা হয়ে গেছে অনেকখানি। এর মাল্টিপল নানাবিধ কারণ আছে, বহুপাক্ষিক কারণ আছে। একটা হচ্ছে উচ্চাশাটা বেশি উচ্চ ছিল, এত উচ্চাশা ধারণ করেছিলাম আমরা, মনে করেছিলাম যে এই দেশ বুঝি এই অভ্যুত্থানের মাধ্যমে ফেরেস্তার জাতিতে পরিণত হয়ে যাবে, যেটা সম্ভব না। কারণ সেই আগের সে আমরাই, সেই রাজনৈতিক দল, সেই ব্যক্তি, সেই কালচার, সেই সব কিছুই আমরা, আমূল পরিবর্তন তো আর হয়ে যায় না আমাদের মন মানসিকতায়। সুতরাং বেশি উচ্চাশা ধারণ করাটাই একটা ভুল ছিল। দ্বিতীয় হলো গিয়ে গণঅভ্যুত্থানের সময় একটা বিশেষ ঐক্য ছিল। এখানে কে মানে ধর্মের নামে অধর্মের রাজনীতি করে, কে নাস্তিক্যবাদ চর্চা করে, কে বামপন্থী, কে ডানপন্থী, কে মধ্যপন্থী, কে রাজাকার, কে আগের গণহত্যাকারী, এই সব কিছু মুছে গিয়ে একটা পরিচয়ে সবাই আবির্ভূত হয়েছিল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আগামীর নতুন বাংলাদেশ যেটা চায়, যেটা বিএনপি আগেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে, ভিশন 2030 দিয়েছে, তার আদলে নতুন এক বাংলাদেশ চাই আমরা, এইরকম একটা বিষয়। কিন্তু গণঅভ্যুত্থানের পরে আবার তো এই যে সব এই যে একটা ইউনিট হয়ে গেছিল, এই ইউনিটগুলোতে আবার অনেকগুলো ইউনিট আবার যে যার মতো হয়ে গেল, কারণ প্রত্যেকেই তো একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার, তারা তার পলিটিক্সে আবার ফেরত গেল। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা গণঅভ্যুত্থানের সময় নেতৃত্বে ছিল, যদিও রাজনৈতিক শক্তিগুলো এতে অর্থ খরচ, নানাবিধ যে আন্দোলন সংগ্রামের রসদ লাগে, শক্তি লাগে, সব কিছুই সরবরাহ করেছে রাজনৈতিক শক্তি, স্পেশালি বিএনপি এবং জামায়াত। আর কিন্তু ফ্রন্ট লাইনে তো এই ছাত্ররা গণঅভ্যুত্থানের যে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের এরা ছিল, এই নেতারা, এরাও নিজেরাও যখন একটা রাজনৈতিক শক্তি হয়ে গেল, তখন তো এই দর কষাকষির প্রশ্ন চলে আসছে, তখন তো রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে লাভ লসের প্রশ্ন এসে দাঁড়ালো, তার মানে তারও একটা আলাদা ক্ষুদ্র প্ল্যাটফর্ম হয়ে গেল। ফলে এই জিনিসগুলো এই 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 যে যার প্ল্যাটফর্মে ফিরে যাওয়াতে আগের যে উচ্চাশা, আগের যে শক্তি, আগের যে ইউনিটি, এটা যে থাকবে না এটাও অবধারিত। এটা শুধু বাংলাদেশ না, এটা পৃথিবীর যেখানে যেখানে অভ্যুত্থান হয়েছে, ইভেন আপনি টার্কি, থাইল্যান্ড বা বিভিন্ন দেশে যে সাম্প্রতিককালে হয়েছে, ইভেন নেপাল, শ্রীলঙ্কা, সব জায়গায় সব শক্তি পরেও যে এক থাকতে পেরেছে এমন হয় না। এমনকি রেভলিউশন যেসব দেশে হয়েছে, আপনি ফ্রেঞ্চ রেভলিউশন ধরেন, রুশ রেভলিউশন ধরেন, সেই সব দেশেও কিন্তু ওই বিপ্লবের পরে এরকম বিভাজন হয়। এখন কথা হলো যে এই যে এখন এসে রাজনীতিতে আবার বিভেদটা আবার নতুন নতুন ইস্যুকে করে চাঙ্গা হচ্ছে। এনসিপির নেতারা তারা জানতো যে তারা একটা রাজনৈতিক দল গঠন করলেও তাদের পক্ষে নিজস্ব শক্তিতে, তাদের দলীয় শক্তিতে এমপি হওয়া বা এখানে খুব শক্ত সামর্থ্যভাবে দাঁড়ানো হয়তো সম্ভব না। এই ইনফেরিয়র কমপ্লেক্সিটিতে তারা পড়ে গিয়েছিল এবং তার অংশ হিসেবে তারা একটা ভিন্ন দরজা খুঁজছিল, অন্য একটা ঘর খুঁজছিল, যে আমি কোন দরজা দিয়ে কোন ঘরে ঢুকবো। তারা একবার বিএনপির সঙ্গে আলোচনায় গেছে, একবার জামাতের সঙ্গে গেছে, এই যেতে যেতে শেষ পর্যন্ত দর কষাকষিতে জামাতের সঙ্গে মিলেছে হয়তো তাদের, কারণ তাদের নির্বাচনে পার পাওয়ার জন্য যে জনশক্তি দরকার এবং যে অর্থশক্তি দরকার, দুইটার একটাও তাদের ছিল না। তাদের হয় বিএনপির হাত ধরতে হতো অথবা জামাতের হাত ধরতে হতো, কিন্তু বিএনপি একটা বড় দল, এইখানে চাইলেই তারা তাদের অনেক নেতাকে থামিয়ে অনেকগুলো এমপি আসন দেওয়া বিএনপির মতো দলে, এত বড় দলে সম্ভব হয় না। জামাতের পক্ষে যেটা সম্ভব, যারা আগের 4টা 5টা 17টা 18টা হাইয়েস্ট এমপি পদ পাওয়া দল, তাদের পক্ষে 300 আসনের মধ্যে 100-150 আসন ছেড়ে দেওয়া কোনো ব্যাপার না। কিন্তু বিএনপি তো 10টা ছাড়তে হলে 10টা আসনে নিজেদের এমপি প্রার্থী, এক একটা আসনে 5 জন 7 জন 10 জন প্রার্থী, এদের বসানো এত সহজ না। ফলে সঙ্গত কারণেই বিএনপির সঙ্গে এনসিপির হয়নি, তারা জামাতের ঘরে ঢুকে পড়ে জামাতের অর্থ এবং জনবল দুইটাকে কাজে লাগিয়ে কয়েকজন এমপিও হয়ে গেছে। হওয়ার পরে মাথাটা আরও খারাপ হয়ে গেছে যে আমরা তো তাহলে এমপি হওয়ার যোগ্যতা রাখি, আমরা তো তাহলে এত বড় শক্তি হয়ে গেলাম, বিদেশিরাও আমাদের সঙ্গে দেখা করে। এই প্রেক্ষাপটে তাদের অনেকের মাথাটা আরেকটু খারাপ হয়ে গেছে, যারা আগে থেকেই বেয়াদব ছিল,
যেই বেয়াদবরা কোণঠাসা হতে পারতো বা যাদেররা থেমে যেতে পারতো, তারা আরও বেশি উল্লম্ফন শুরু করলো, বাজে ভাষা, অশ্লীল, অশোভন, মানে প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে বক্তব্য, তার মেয়েকে, পরিবারকে নিয়ে বাজে বক্তব্য, অন্য নেতাদের নিয়ে বাজে বক্তব্য, গোটা সরকারকে নিয়ে বাজে বক্তব্য, এমন ভাষায় বলে। তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্টের যোগ্য না, সে একটা মন্ত্রণালয়ের যোগ্য না, এই সার্টিফিকেট একটা ছোকরার কাছ থেকে নিতে হচ্ছে, যে ইতিমধ্যে মানে এই যে ছিন্নমূল বেয়াদব হিসেবে পরিচিতি পেয়েছে। এইরকম সে ছাত্রদল যুবদলকে নাম ধরে বলছে জানোয়ার। এত বড় একটা দল, তাদের এত বড় একটা পলিটিক্যাল ফোর্স, তাদের এই শব্দটা ব্যবহার করছে। প্রধানমন্ত্রীকে নিয়ে অত্যন্ত জঘন্য ভাষা শব্দ ব্যবহার করছে, খুবই কটাক্ষপূর্ণ করে, যেটা আওয়ামী লীগেরও শুধুমাত্র মনে করেন যে ডাক্তার মুরাদ, হাসান মাহমুদ টাইপের কয়েকটা বেয়াদব ছিল, তারা ছাড়া আওয়ামী লীগের যারা একটু শিক্ষিত ছিল বা ভদ্র রাজনীতি করতে চাইতো অন্তত, তারও এই শব্দগুলো ব্যবহার করেনি, যেটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই সময় এই শব্দগুলো যায় না। তারা যে পরিবর্তিত রাজনীতি চেয়েছিল, আমরাও যে পরিবর্তিত রাজনীতি চেয়েছিলাম, সেই পরিবর্তিত রাজনীতির অর্থ হচ্ছে পজিটিভ পরিবর্তন। আমরা একটি ইতিবাচক পরিবর্তনের রাজনীতি চেয়েছিলাম। আমরা তো এই গালিগালাজের এই কালচারের রাজনীতি, যারে তারে অপদস্থ করা এবং যে কোনোভাবে আমি গালিগালাজ করে ভাইরাল হব, মির্জা আব্বাসকে নিয়ে এতভাবে ইরিটেট করা হলো এই ভদ্রলোককে, যে তার মানে নর্মালি মির্জা আব্বাসের কর্মী কয়েকজন একটা ফু দিলে উড়ে যাবে এই দেশ থেকে। এই রকম ছোকরা টাইপের ছেলেগুলা মির্জা আব্বাসকে নিয়ে যাতা বলা শুরু করলো। এমনকি এনসিপি এই দলটা ওই কয়েকটা বেয়াদব মাত্র, তার মধ্যে একটাকে নিয়ে আলোচনা হচ্ছে, আর আশেপাশে আরও কয়েকটা বেয়াদব আছে, বেয়াদব কটাকে থামালো না। তারা জামাতের ঘরে গিয়ে থামালো এবং বের করে দিয়ে দিল কারে? তাদের একজন একটা ডাক্তার মেয়ে ছিল, দুইজন ডাক্তার মেয়ে ছিল যারা জনপ্রিয় ছিল, তাদেররা আউট হয়ে গেল দল থেকে, বা কেউ অন্য দল করলো, বিদেশ চলে গেল। তাদের সামান্তা শারমিন একটু ভদ্র কথা বলে, সাম্প্রদায়িক রাজনীতিগুলো পছন্দ করে না, কোণঠাসা হয়ে গেল। যারাই একটু সুস্থ চিন্তা করলো, আর ছেলেগুলার মধ্যে খারাপ ভালো যায়, হ্যাঁ তাসনিম জারার কথা, দুজন ডাক্তার বলছি, ডাক্তার জাবিন এবং তাসনিম জারা। আর ছেলেদের মধ্যে যারা অন্তত শিবির, সাবেক শিবির না বা সাবেক গুপ্ত না, একটু ভালো কথা বলে, তাদেরকে এমপি নমিনেশন দিয়েও তাদেরকে ওখানে জামাত প্রার্থী রেখে তাদেরকে কীভাবে এমপি না হওয়া যায় সেই ব্যবস্থাও করে দিল। ফলে এই দলটা প্রকৃত অর্থে এখন একটা জামাতের ইয়াং ফোর্স, এর বাইরে আমি কিছু দেখি না। এর মধ্যে আছে সাবেক গুপ্ত, সাবেক শিবির, এরাই প্রাধান্য পাচ্ছে। আর এর বাইরে একটু বাম রাজনীতি করা বা মধ্যপন্থী রাজনীতি করা যারা ঢুকেছে, তারা হয় কোণঠাসা হয়ে পড়েছে, অথবা দল ছেড়ে বেরিয়ে গেছে, অথবা নিষ্ক্রিয় হয়ে গেছে। তাহলে এই দলটার ভবিষ্যৎ কি? তারা যদি সুস্থ রাজনীতি করতে, আই ডু বিলিভ বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কেউ রাষ্ট্র পরিচালনা করে পপুলার থাকবে, এটা অসম্ভব। এত মানুষ, এত জনসংখ্যা, এত সংকট, তার মধ্যে 20 বছরে 111-এর 2 বছর এবং শেখ হাসিনার 16.5 বছরে, এই 18.5 বছরে দেশটাকে ধ্বংস করে রেখে গেছে। অর্থনৈতিকভাবে ধ্বংস, কালচারালি ধ্বংস, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, টাকা পাচার করে লুটপাট করে শেষ করে দিয়েছে, রাজনীতি ধ্বংস করেছে, মানুষের মরালিটি ধ্বংস করেছে। সেই অবস্থায় নতুন করে দায়িত্ব নিয়ে বিএনপি কেন? ফেরেস্তার দল আসলো এই দেশে, জনপ্রিয়তা ধরে রেখে করা খুব সহজ নয়। সেই পরিস্থিতিতে এনসিপি যদি সঠিক রাজনীতিটা করত, তাহলে আমাদের ধারণা বিএনপির প্রতি যে রাষ্ট্র পরিচালনা থাকার ফলে নর্মালি একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকে না একটা জনগোষ্ঠীর, যে কই আমার তো কম দামে খাদ্য পেলাম না, কই আমি তো জ্বালানিটা ঠিক মতো পেলাম না, আমি তো যানজট মুক্ত শহর পেলাম না, এগুলো বাংলাদেশের অনেকাংশে অত সহজ না করা, ফলে ক্ষুব্ধ হতো। সেই গ্রুপটা আরেকটা দল হইল ধর্মাশ্রয়ী, 71-এর গণহত্যায় অভিযুক্ত, সেদিকে যেত না অনেকে। মধ্যপন্থী রাজনীতি যারা পছন্দ করে, বামরা ক্ষয়িষ্ণু, সেদিকে অনেকে আর যেতে পছন্দ করতো না। আওয়ামী লীগ যতই যা কিছুই বলুক, সদ্য গণহত্যাকারী, লুটপাটকারী, ফ্যাসিবাদের একটা দল, ওদিকে যেত না। তাদের ঠিকানা হতে পারত এনসিপি। সেই সম্ভাবনাটাকে এই দলটা এমনভাবে ধ্বংস করলো শুধু জামাতের খপ্পরে পড়ে। আমার খুব দুঃখ লাগে, কারণ এদের নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। আমি নিজে বিএনপির সমর্থক হলেও বিএনপির অনেক অগ্রহণযোগ্য আচরণ আছে, অগ্রহণযোগ্য কাজ আছে। আমি চাই একটা বেটার বিএনপি, এবং বেটার বিএনপি তো এমনি এমনি হয় না, ভেতর থেকেও চেষ্টা লাগে,
এক্সটার্নাল চাপ লাগে। সেই এক্সটার্নাল রাজনৈতিক চাপটা, যেটা আওয়ামী লীগের পক্ষে আর তৈরি করা সম্ভব না, গণহত্যাকারী ফ্যাসিবাদ দল, জামাতের পক্ষে তা তৈরি করা সম্ভব না, ৭১-এর গণহত্যাকারী এবং ধর্মাশ্রয়ী অপরাজনীতি করা একটা দল, সেই চাপটা তৈরি করতে পারতো বিএনপির জন্য এনসিপি, যাতে বিএনপিও ভাবতে বাধ্য হতো যে আমাদের নতুন রাজনীতি উপহার দিতে হবে এবং আমাদের মধ্যে যারা অগ্রহণযোগ্য তাদেরকে পাশে রেখে গ্রহণযোগ্যদের নিয়ে নতুন রাজনীতি তৈরি করতে হবে। বিএনপি এখন ওই চাপটা আর ফিল করবে না। দেশের আমরা যে পরিবর্তনটা চেয়েছিলাম, বিএনপি একা তো পরিবর্তন পারবে না, এটা পারস্পরিক একটা ব্যাপার, সেটি তো হোঁচট খেয়েছি আমরা। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম, জুলাই ঐক্য নিয়ে কথা বলছিলাম। তবে আমি যেটা বলতে চাই, জুলাই ঐক্য যদি ফাটল ধরে, তার ফেসিবাদের উত্থানের কিন্তু শঙ্কা রয়ে গিয়েছে। এবং আজকে হয়তো বা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছে এবং তাকে সেখানে ভারতের মাটিতে বসে যাতে তিনি কোনো রকমভাবে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে না পারে সেটি বলা হয়েছে। কিন্তু এখনও কিন্তু বাংলাদেশের মধ্যে শঙ্কা রয়েছে, যেটি ফজলুদ্দা বাবুল বললেন, মাননীয় এমপি মহোদয়, এবং ডাক্তার সায়ন্ত আমাদের টকশোর তারকা তিনিও বললেন যে আসলে বাংলাদেশের মধ্যে অনেক গুপ্ত মানুষ কিন্তু এখনও রয়েছে, দেশি বিদেশে নানা রকম ষড়যন্ত্র রয়েছে। সুতরাং বর্তমান সরকারকে এমনভাবে তার কর্মকাণ্ড করতে হবে। আপনি বলছিলেন যে বেয়াদবদের কথা, কিন্তু কোথাও কোনো উস্কানিতে পা দিয়ে কোনোভাবে যাতে সরকার কোনো বিপদে না পড়ে, এটি কিন্তু উস্কানিতে পা দেওয়ারই এটা বিষয়, কিন্তু সে ব্যাপারে সরকারকে কিন্তু সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শিবরাত্রিতে একটা বিরতি নিচ্ছি। আবার আমাদের দুজন প্রিয় অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য জনাব ফজলুদ্দা বাবুল এমপি মহোদয় এবং G9 সাধারণ সম্পাদক, আমরা আমাদের টকশো তারকা অতিথি বলি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, তারা দুজনেই থাকবেন আমাদের সাথে। আমরা একটা প্রথম বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শিবরাত্রিতে ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিতার্কিক, সাবেক জাতীয় বিতার্কিক, নওগাঁ ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ফজলুদ্দা বাবুল এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন G9 সাধারণ সম্পাদক, অত্যন্ত চমৎকার আলোচক ডক্টর সাখাওয়াত শান্ত রয়েছেন আমাদের সাথে। আমি মিস্টার বাবুল, আমরা কথা বলছিলাম জুলাই দ্রোহ নিয়ে কথা বলতে গিয়ে আসলে এই পক্ষ বিপক্ষ, এবং যেটি ডাক্তার সায়ন্ত ভাই বলবার চেষ্টা করলেন এবং বলেছেন যে আসলে এনসিপির প্রতি মানুষের আস্থা তৈরি হতে পারতো এবং মানুষ ভরসার জায়গাটা খুঁজে পেত, কিন্তু সেই জায়গাটা নানা কারণের জন্য নষ্ট হয়ে গিয়েছে। সমস্ত প্রেক্ষাপটে এখন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কিন্তু নানা রকম আলোচনা চলছে, যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, ভারতে অবস্থান করছেন। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ভারতের মাটি ব্যবহার করে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন। আমি জানি না, ভারত অনেক দিন পরে এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। কিন্তু আজকে যেটি হয়েছে একটি খুবই উল্লেখযোগ্য, যে আওয়ামী লীগ সরকারের আমলে র্যাব পরিচালিত গোপন যে বন্দিশালা, সেই বন্দিশালা আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেটি ভিজিট করা হয়েছে এবং সেখানে আমি সংক্ষেপে বলছি, সেখানে ছোট বড় 29টি কক্ষ রয়েছে। শান্তভাই নিশ্চয়ই আপনি আলোচনা করবেন। নিচে একটি অত্যন্ত ছোট সংকীর্ণ কক্ষ রয়েছে, যেখানে একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার কোনো সুযোগ নেই। এটি ছিল সেই সাবেক পতিত প্রধানমন্ত্রী, যিনি ভারতে অবস্থান করছেন। ভারত বলছে যে তিনি ভারতে বসে, ভারতের মাটিতে বসে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন। আমরা যদি গোপন বন্দিশালা জায়গাটা আসি, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? জি, ধন্যবাদ। আমি প্রথমে বলি যে শেখ হাসিনা ওয়াজেদ যখন ভারতে গেছেন, ভারত তার মানে আমাদের রিকোয়েস্ট এটি অ্যাকসেপ্ট করেছে। শেখ হাসিনা মনে করেছে যে ভারত এসে ভালোভাবে থাকবে, এটা করবে ওটা করবে। আপনি জানেন যে ৭৫-এর পরে উনি রাজীব গান্ধীর বাড়িতে প্রায় 6 বছর ছিলেন, তাই না? ভারতে ছিলেন, ভারতে ছিলেন, রাজীব গান্ধী বাড়িতে ছিলেন, আচ্ছা, একদম বাড়িতে ছিলেন উনি। তো এ কারণে প্রিয়াঙ্কা রাহুল তাকে আপা আপা বলতেন। উনি 6 বছর ছিলেন, আমিও 10 বছর ভারতে ছিলাম। বিষয়টা কি যে আমি ভারতে ছিলাম হচ্ছে আমার প্রফেশনাল কারণের জন্য, জব করতাম আমি। ভারতের কিছু বিষয় আছে, আপনি জানেন যে এখনো দালাই লামা এখানে থাকে। আপনি জানেন যে ভারত 35 বছর যাবৎ মামুন আব্দুল গাইয়ুমকে রেখেছিলেন স্বৈরাচার হিসেবে মালদ্বীপের, এবং শেষে ভারতেই এসে কিন্তু উনি ওইখানেই আশ্রয় নিলেন। শেখ হাসিনাও গেছেন ওখানে। কিন্তু যেভাবে মামুন আব্দুল গাইয়ুমের পর পরবর্তী সরকারের সাথে ভারত সম্পর্ক করেছে, বিষয়টা আমার কাছে অনেকটা এরকম মনে হচ্ছে। ভারতের দিন শেষে ভারত এখন অন্য রাজনীতিতে চলে গেছে। দেখুন, শেখ হাসিনা ওয়াজেদ ছিলেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, কিন্তু তাকে নরেন্দ্র মোদী কিন্তু
একদম কো ওয়ার্কার হিসেবে চলেছে দুজন। তো সেইখানে মানে আপনি যখন ফ্যাসিস্ট হবেন, আপনি যখন কন্টিনিউয়াসলি খারাপ কাজ করতেই থাকবেন, আমি সরি আমি আপনাকে বলছি না, মানে একজন মানুষ যদি করতেই থাকে তখন কেউ তার মানে মানে নিরপেক্ষ চিন্তা করারও সে উনি ডক্টর মানুষ, সাইকিয়াট্রিস্ট না হলেও তো ডাক্তার উনি, তো এগুলো সব হারিয়ে ফেলে কিন্তু। তো শেখ হাসিনা ঠিক ওই রকমই ছিল। শেখ হাসিনা বোঝেনি যে নরেন্দ্র মোদী জাস্ট তার সাথে কাজের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক করেছে, এই জিনিসটা মাথায় তার ঢোকেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি বলেছেন যে তাকে ভারতের মাটি, বা আসলে এটা কতখানি আসলে শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে? দেখুন, ভারত থেকে যখন এটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ভারতে খুব বড় করে নিউজ করেছে জিনিসটা। তো এইখানে আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু যেটা স্থায়ী কমিটি, সেটার কিন্তু প্রধান হচ্ছে বিরোধী দল থেকে, এবং উনি একজন খুবই কূটনৈতিকে খুবই অভিজ্ঞ মানুষ, জাতিসংঘে ইউএনএ একসময় কাজ করেছেন, ডক্টর শশী থারুর। তো খুবই নামকরা মানুষ এবং কংগ্রেসের খুবই ডার্ক সাইডের নেতা উনি। শশী থারুর ঠিকই জানেন যে ওনাদের ভারতের কিন্তু জায়গাটা কি, ওনারা বিরোধিতা করেন, দেশের স্বার্থে কিন্তু ওনারা সবাই এক থাকেন, ওই জিনিস যে জিনিসটা আমরা বাংলাদেশে পাই না। তো শশী থারুর ঠিকই জানেন যে বাংলাদেশকে তাদের দরকার, সো কেন খামাখা শত্রু তৈরি করবে। তো তারা এটা ভুল পাল্টানো না, এটা তাদের বেসিক ইকুয়েশনই, যে তারা বিএনপি থাকুক আর এখানে তারা জামাত থাকলেও তারা সম্পর্ক করত, কারণ তারা তাদের স্বার্থটা ভালো বোঝে। তো এই জায়গাটাই পার্থক্য, আমি কি ঠিক বলেছি? তো এখন বিষয়টা হচ্ছে যে এই প্রথম তারা দিলেন, এটা কিন্তু ক্যালকুলেটিভ। আপনি দেখুন, এখানে একজন মন্ত্রী পদমর্যাদার একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে এদেশে মানে হাই কমিশনের দায়িত্ব, এত সিনিয়রদেরকে এরকম দেশে দেয় না, হাই কমিশনের দায়িত্ব দিয়েছেন। এবং উনি কিভাবে এসেছেন, হেঁটে এসেছেন। উনি এসেই প্রথম দিনে যখন গেছেন অ্যাম্বাসিতে, উনি কিন্তু ওই যমুনার ওখানে যে সংবাদ সম্মেলন করে সীমিত করে হলে স্টাইল দেখেন তাদের রাজনীতির, তো তারা এটা ভিসা শুরু করে দিলেন। এখন এই যে স্থায়ী কমিটির যেটা, এটা সরকারেরই কথা, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা আসলে সরকার, কারণ ওই যে বললাম বিদেশ নীতিতে ভারতের সব দল কিন্তু এক। শেখ হাসিনার ব্যাপারে কিন্তু আপনার কংগ্রেস বলেন, বিজেপি বলেন, মমতা বলেন, লালু বলেন, যত ওখানকার নেতা বলবেন, এমনকি ইউপির সে কি আদিত্যনাথ, সবাই এক। শেখ হাসিনার বিষয়, শেখ হাসিনার বিষয় ছিল, কারণ কি ওই বিষয়টাতে তাদের স্বার্থ উদ্ধার হচ্ছিল। ওই যে বলছে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তো স্বার্থ তো শেষ এখন। তো এখন তারা তো বিএনপির সাথে করবে, এটা স্বাভাবিক, এবং এটা বিএনপির একসেপ্টও করা উচিত, কারণ আমাদের ট্রেড ডেফিসিটগুলো আমাদের কথা বলতে হবে, আমাদের সীমান্ত নিয়ে কথাগুলো বলতে হবে, আমাদের পাওনাগুলো ডিসেম্বরে আপনার গঙ্গা চুক্তি শেষ হবে, এই যেটা ছিল ওই চুক্তিটাকে আমরা যদি আরো ব্রডার আসপেক্টে নিই, যে আমাদের শুষ্ক মৌসুমে আমরা কি কি নিব। ভারতের হাই কমিশনার তো বেশ উদ্বিগ্নতার সাথে অপেক্ষা করছেন কবে তারেক রহমান সাহেব ভারত যাবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার যে বিচক্ষণতা সেগুলো কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন, এবং তিনি দুটি দেশ সফর করে এসেছেন। ভারতের প্রসঙ্গে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চয়ই তিনি যাবেন, কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে একেবারে সরাসরি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো সায় পাওয়া যায় না। এটির মূল কারণ যেটি হচ্ছে যে আসলে ভারত তাদের যে ভারত নীতি, সে নীতি পরিবর্তন করে তারা যে ভ্রাতৃত্ব নীতি, সে নীতিতে আসার অপেক্ষায় আছে কিনা, সেটি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী শীত পরীক্ষা নিরীক্ষা করছেন। আমরা একটু যাই সায়ন্তবাকে যাই, নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমরা গোপন বন্দিশালা নিয়ে কথা বলছিলাম, যেহেতু হাসিনা সরকারের পতন হয়েছে, ভারতের মাটিতে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না, কিন্তু আমরা অতীতের যে দুষ্কর্মগুলো, তার মধ্যে গোপন বন্দিশালায় কয়েকটা রুম পাওয়া গিয়েছে যেখানে একটা মানুষ সোজাই শুতে পারতো না, বাঁকা হয়ে শুতে হতো। আপনার বিশ্লেষণ? এটা অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ বা ক্রাইম ছিল গুম। ধরেন একজন মানুষকে, আমি নিজে জিনাইন থেকে, আমরা এই যে এখন আইনমন্ত্রী যে মোহাম্মদ আসাদুজ্জামান, উনি তো জিনাইনের প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, এবং আমরা জিনাইন থেকে হিউম্যান রাইটস ভায়োলেশনের উপর বেশ কিছু প্রোগ্রাম, ডকুমেন্টারি, বই, বিভিন্ন কিছু প্রকাশনা করেছি। এটা করতে গিয়ে তখন আমরা উপলব্ধি করতাম যে গুমের পরিবারের সদস্যগুলোর যে অনুভূতি, যে কষ্ট, প্রতিটা সদস্য কি অধীর অপেক্ষায় থাকে,
মানে এন্ডলেস ওয়েটিং, যে যদি আসে, যদি ফিরে আসে, বা হয়তো ফিরে আসবে, বা কোথাও না কোথাও বাঁচিয়ে রেখেছে হয়তো। একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হলে সেটা হত্যাকাণ্ড, জঘন্য, কিন্তু তার একটা মৃত্যু দিবস থাকে, তার একটা কবর থাকে, তার জন্য দোয়া করা যায়, তার ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অন্য সম্পদ উত্তরাধিকার যারা, তারা যেহেতু ডেথ সার্টিফিকেট পায় তারা ব্যবহার করতে পারে। কিন্তু গুম হলে, গুমের শিকার সেই পরিবারগুলো অসহায় অবস্থায় পড়ে যায়, আর্থিক, মানসিক, নানানভাবে। এই জঘন্য বিষয়টা বাংলাদেশে শেখ হাসিনা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেললো। এত লোক গুম করলো, তার মধ্যে আয়নাঘর করে কাউকে ওইখানে রাখলো, অসংখ্য মেরে ফেলেছে। এখন তো বর্ণনা আসছে, কাউকে বালুর বস্তা বেঁধে নদীতে ফেলে দিয়ে পেট ফুটা করে, কারো গলা কেটে, কতভাবে মেরেছে। এখন এগুলির বিচার তদন্ত সব হওয়া দরকার, এবং ভবিষ্যতে যাতে কোনো সরকার তো নাই, তার কোনো রকম কোনো বাহিনী, কোনো সদস্য বা কোনো গ্রুপ যেটা একটাও গুম করার সুযোগ না পায়, সে ব্যবস্থা লাগবে। ইন্টারিম সরকারের সময় গুম কমিশন এবং গুম নিয়ে যথেষ্ট নাড়াচাড়া ছিল, অনেক কাজ হয়েছে, এইসব আইসিটিতে মামলা, তদন্ত, অনেক কিছু হয়েছে। আমার কাছে কেন যেন মনে হয় গুমের বিচার এবং গুমের বিষয়ে তদন্ত এবং ভবিষ্যতে যাতে না হয় সেই বিষয়ের সেই তৎপরতা এই সরকারের সময় একটু স্লো হয়ে পড়েছে। অথচ এদেশের সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে কিন্তু বিএনপির নেতাকর্মী। বিএনপি সরকার যদি গুম বিষয়ে তাদের তৎপরতা বাড়িয়ে গুমের পরিবারগুলোর মনে আস্থা আনতে না পারে, তাদের মনের কষ্ট দূর করতে না পারে, দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে, এবং ভবিষ্যতে যাতে গুম না হয়, সেটা এখন এই সরকার এখনও ভালো আচরণ করছে, সবাই করছে না, কিন্তু আইনগতভাবে গুম কমিশন, গ্রহণযোগ্য একটা কমিশন করে সেই পথটা বন্ধ করা, মানবাধিকার কমিশনের মাধ্যমে মানবাধিকার হরণ হলে সেটা যদি সরকারের টপ লেভেলের সিনিয়র নেতৃবৃন্দ যুক্ত থাকে, তাহলে যাতে তাদেরকে চ্যালেঞ্জ করা যায়, সেই রকম একটা কমিশন করা, এগুলি এই সরকারকে করতেই হবে। কারণ এই দিনই তো দিন না, এই সরকারকে তো আবার একদিন বিরোধী দলে যেতে হতে পারে। তাহলে অতীতে যেভাবে গুমের শিকার হয়েছে সেই ধারা এদেশে, বাংলাদেশে আর ফিরে আসুক, সেটা তো আমরা চাই না। আর আগেরগুলোর বিচার চাই। এবং শেখ হাসিনা যে এই গুম খুনের মানে মাস্টার মাইন্ড যে, এবং তার নির্দেশে, তার প্ল্যানিংয়ে, তার বাহিনীগুলো দিয়ে, মানে বাছাইকৃত লোকদের দিয়ে করিয়েছে, এটা তো স্পষ্ট। এটা বোঝার জন্য বিশাল পণ্ডিত হওয়ারও দরকার হয় না, এটা আমরা বুঝি। ওই সময়েই আমরা জানতাম যে শেখ হাসিনা, এটা আপনি নেত্র নিউজ সহ বিদেশে বিভিন্ন জায়গায় আয়নাঘরের খবর শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই কিন্তু ছাপা হয়েছে। তখন আওয়ামী লীগ না শুধু, তাদের পক্ষের যে সফট পাওয়ার, তাদের বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, লেখক যারা টকশোতে আসতো, কেউ এটাকে স্বীকার করেনি। এমনকি সংবাদ মাধ্যমের লোকরা যারা সঞ্চালকের চেয়ারে বসতো, তারা পর্যন্ত আমাদের সঙ্গে আর্গুমেন্টে যেত ওই বিষয় নিয়ে শেখ হাসিনার পক্ষ হয়ে, যে প্রমাণ পাওয়া যায় নাই, এই নিউজের সত্যতা কি। সুতরাং এখন বাস্তবতা যেটা আছে, এবং সরকারের কাছে নিজেদের সন্তানরা গুম হয়েছে, এই সরকারের নেতাদের সন্তানরা গুম হয়েছে, এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গুম হয়েছে, ইলিয়াস আলীর মতো লোককে গুম করে ফেলা হয়েছে, এবং আমরা ধারণা করছি তাকে আমরা হয়তো আর ফেরত পাবো না। চৌধুরী আলমের মতো নেতাকে গুম করা হয়েছে, সাজেদ সুমন ছাত্রদলের নেতা, এরকম অসংখ্যকে গুম করা হয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে জনির মতো ছাত্রদল আর 17টা 18টা গুলি তার বুক ঝাঁঝটা করেছে। এগুলির দৃশ্যমান বিচার, এবং বিএনপির উচিত বিরোধী দলে থাকতে যেরকম গুম নিয়ে কাজ করার জন্য একটা সেল ছিল, অনেকে আমরা কাজ করতাম। এই বাবুল ভাই কৃষক দলের, এখন এমপি, আরেক বাবুল, শহীদুল ইসলাম বাবুল ভাই, তিনি গুম নিয়ে অনেক কাজ করতেন, এখন তো এমপি হতে ব্যস্ত। এই গুম নিয়ে, গুমের তদন্ত, গুমের পরিবারকে সহায়তা করছে বিএনপি, কিন্তু এই নিয়ে কাজ করা এবং প্রতিবাদটা রাখবার জন্য একটা সেল এখনও বিএনপিতে দল হিসেবে থাকা উচিত। সরকার একটা সেল করা উচিত যারা খুব গুরুত্বের সঙ্গে গুমের তদন্ত, বিচার, একজন মানুষের যেন বিচারের বাইরে না থাকে যে অপরাধে যুক্ত ছিল, এবং একটা পরিবারও যারা ভুক্তভোগী তারা যেন দীর্ঘশ্বাস ফেলতে না হয়। যে স্বজন চলে গেছে তারা হয়তো আমরা আর ফেরত পাবো না, কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তিটা যেন তাদের সান্ত্বনা দেয়, এবং ভবিষ্যতে না হওয়ার জন্য গুম কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো যেন যুগোপযোগী এবং স্ট্রং হয়। এবং আমি তো মনে করি বাংলাদেশে, পৃথিবীর কিছু কিছু দেশ এরকম আছে যে মানবাধিকার এবং
ভালোবাসা বা মানবিক আচরণ বিষয়ক একটা আলাদা মন্ত্রণালয় থাকা উচিত, যেই মন্ত্রণালয় নার্সিং করবে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, এগুলার পরিবর্তে আপনি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বাড়াবেন কিভাবে, এটার উপর কাজ করবে, গবেষণা করবে, সেমিনার করবে, ভালোবাসা কিভাবে ছড়িয়ে দিবে, ন্যাশনাল ইউনিটি কিভাবে করবে, এগুলো নিয়ে ওই মন্ত্রণালয় কাজ করবে, ওই প্রতিষ্ঠান কাজ করবে। এবং এই যে মানবাধিকার হরণ হলে সেই মানবাধিকার হরণের গুম কমিশন তো থাকবে, মানবাধিকার কমিশন থাকবে, পাশাপাশি এই মন্ত্রণালয়েও মানবাধিকারের পক্ষে কাজ করবে। সরকারের মন্ত্রণালয় হয়েও তারা সরকারকে এবং দেশকে গাইড করবে যে মানবাধিকার হরণ কোথাও হতে পারবে না এবং কিভাবে মানবাধিকার হরণ থেকে মুক্ত থাকবো। একটা সরকার যদি নিজ উদ্যোগে, যেরকম মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বাক্ষর করে সদস্য হওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক দেশের মধ্যে যদি মানবাধিকার রক্ষা করতে চাই তাহলে সরকারের উচিত এই বিষয়ে আলাদা মন্ত্রণালয় করা, যেখান থেকে মানবাধিকার ও মানবিক আচরণ বিষয়ক মন্ত্রণালয়। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাব। আমার একটা কথা আবার মনে পড়ছে, সেটি হচ্ছে যে এই সংসদকে মজলুমের সংসদ বলা হয়েছে। নিশ্চয়ই আপনি সেই সংসদে আপনি দেখেছেন, এবং এই সংসদে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেও কিন্তু গুমের শিকার হয়ে সেখানে তাকে বাংলাদেশ থেকে গুম করে নিয়ে ভারতে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এখনও গুমের শিকার ব্যক্তি যে দুজন জীবিত আছে তাদের যে মর্মবেদনা, আমরা যদি জামায়াত ইসলামের যিনি এমপি হয়েছেন মিরপুর থেকে আর তার কথাও ধরি, বা যারা বেঁচে আছেন তাদের কথা ধরি, এই গুমের যে আত্মনাদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে হাম্মাম কাদের চৌধুরী, সব মিলিয়ে গুমের যে যন্ত্রণা, গুমের যে বেদনা, যারা দু একজন বেঁচে আছেন, আমি বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কথা বলছি, যে কীভাবে তাকে ধরে নিয়ে গিয়ে ভারতের একটা রাস্তার মধ্যে ফেলে দেওয়া হলো। সব কিছু মিলে গুম একটা জঘন্যতম অপরাধ হিসেবে বাংলাদেশে বিবেচিত। আপনি বললেন যে এই বিষয়ে একটি সেল হতে পারে, একটি মন্ত্রণালয় হতে পারে, যাতে সরকার ভুল করলেও সেখানে সরকারকে শুধরানো যেতে পারে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অতিথি ডাক্তার সাখাওয়াত সায়ন্তের এই কথাকে ইতি টেনে একটা বিরতি নিতে চাই। আমাদের সাথে ডাক্তার সায়ন্ত সাহেবও থাকবেন এবং আমাদের সাথে মাননীয় এমপি মহোদয় জনাব ফজলুল হুদা বাবুলও থাকবেন। এটা ইস্পানী মির্জাপুর শুভরাত্রির শেষ বিরতি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে সাম্প্রতিক প্রেক্ষাপটে আলোচনার একেবারে শেষ বিরতির পর আমরা ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য জনাব ফজলুল হুদা বাবুল এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে রয়েছেন জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত রয়েছেন আমাদের সাথে। আমি মিস্টার বাবুল, একটা জায়গায় আসি। আজকে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেছেন যে দলীয় কর্মীদের চাঙ্গা করতে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এটি একটি তার রাজনৈতিক ভাওতাবাজি। ডিবেট ফর ডেমোক্রেসির একটা অনুষ্ঠানে তিনি বলেছেন আসলে তার দেশে ফেরার মতো সৎ সাহস নেই। তিনি বলেছেন ডিসেম্বরে কেন, পারলে কালকেই আসুক। আপনি মাননীয় প্রতিমন্ত্রী, ইয়াং এনার্জেটিক মন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক, তিনি যেটি বলেছেন যে এটি শেখ হাসিনার ভাওতাবাজি, স্ট্যান্ডবাজি, এবং তিনি বলেছেন যে পারলে কালকে ফিরে আসুক। আসলে বিষয়টা কি, এটি কি তিনি? ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী খালি ইয়াং এনার্জেটিক না, জনপ্রিয় বটে। আচ্ছা, তো আমাদের মানে তরুণ প্রজন্মের ওয়ান অফ দ্য প্রাইড উনি। উনিও কি স্ট্রাগলের মধ্যে গেছেন, মুক্তিযোদ্ধার সন্তান। তো যাই হোক, উনি একদম যথার্থ বলেছেন। উনি মানে কি বলবো, কনজারভেটিভলি এবং খুব কি বলবো অনেক সহ্য করে বলেছেন। এটাকে আরো ওয়াইডভাবে যদি বলা যায়, মন খুলে যদি বলা যায়, এটা রং হেডেড মানুষ। তো রং হেডেড মানুষের একটু কোর্ট দ্বারাই ছিলেন। শেখ হাসিনা ওয়াজেদ রং হেডেড ছিলেন, এটা কোর্ট কর্তৃক, এবং সে হচ্ছে এটা বিকৃত মস্তিষ্কের একজন মানুষ, যে তার বাপকে পর্যন্ত খুন করলো দ্বিতীয়বার। কারণ শেখ মুজিবুর রহমানকে তো ৭১-এর আগ পর্যন্ত প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে। তার যে মানে স্ট্যাচুগুলো বানালো, বানানোর পর সেটা টেনে হেঁচড়ে নামালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বঙ্গভবনে যান, একজন ওই সময় ওনার যে ডেপুটি সেক্রেটারি ছিলেন বঙ্গভবনের এসে, সাধারণত আমলারা যেভাবে বলে, স্যার ওই ছবিটা নেমে ফেলেছে। কোন ছবিটা? ওই স্যার ওই ছবিটা যেখানে ছিল ওখানে লাগাই দাও। তো অথচ শেখ হাসিনার কারণে
শেখ মুজিবুর রহমান কিন্তু আরেকবার মানুষ তাকে খুন করলো, সবাই দেখলো, প্রত্যক্ষ করলো, সারা জাতি করলো। আর যে গুম খুনের কথা বলতেছিলেন, যদিও এটা শেখ মুজিবুর রহমান সাহেব সংসদে এসে বলছিলেন কোথায় সে সিরাজ শোকদার, এটা শুধু গুম খুনের বিষয় ছিল না, এটা হচ্ছে দাম্ভিকতা, আইনের প্রতি অশ্রদ্ধা। এবং এটা আমার মনে হয়েছে যে আওয়ামী লীগের এটা রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয়ে গিয়েছিল অনেক সময় থেকেই। গুমের কথা একটা তথ্য দিই, আমাদের দলীয় যেটা গুম, বিএনপি এবং অঙ্গ সংগঠনের, আমাদের অভিযোগ হচ্ছে 2276 জন। ইন্টারিম গভর্নমেন্টের কাছে অভিযোগ পড়েছিল হচ্ছে 1913 জন। ইন্টারিম গভর্নমেন্ট এটাকে রিকগনাইজ করেছে 1569 জনের। আর এই 1569 জনের মধ্যেও 68 ভাগ, প্রায় 70 ভাগ বিএনপির নেতাকর্মী পদধারী। এখন কিন্তু ক্লিয়ার যে নির্যাতন বিএনপি কোন হারে হয়েছে, মামলা ওই 1.5 লাখ মামলা, 60 লাখ আসামি, কিন্তু তার চেয়েও এটা কত বড় ডেঞ্জারাস জিনিস, এটা সহজে অনুমেয় তথ্যটা আমি বললাম আর কি। আরেকটা কথা আপনি বলেছেন মজলুমের সংসদ, বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই যে তারা ঘরে থাকতে পারছে, তারা একাধিক মামলার ফেস করতে হয়নি, তারা শান্তিমতো ঘুমোতে পারছে, তাদের মা অসুস্থ, হসপিটালে স্ত্রীর ডেলিভারি দিচ্ছে, যেতে পারেনি। অনেক নেতাকর্মী আপনি দেখেছেন যে হাত করা পরে পায়ে বেরি লেগে জানাজায় গিয়েছে, বাপের তো বেরি লেগে তো আপনি দেখেছেন মিডিয়ায়। অনেক আছে আমি জানি বাপ মারা গেছে, জানাজার জন্য প্যারোলে দেওয়া হয়নি আমার এক কর্মীকে। তো এগুলো আমরা দেখে এসেছি, যেটা শান্তনু ভাই বলেছেন যে আমাদের এখন পলিটিক্যাল সেটেলমেন্ট খুবই দরকার। আমাদের প্রত্যেকেরই দেশের স্বার্থে হইলেও আমাদের এই গুম খুন রিলেটেড বিষয়গুলো, যেটা মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি স্পিকারেরও একটা রুলিং আছে যে আমরা এটা অধিকতর টেকসইভাবে আমরা এই ইয়েটা করতে চাই, আইনটা করতে চাই, গুমখুম কমিশন করতে চাই, যাতে করে ভবিষ্যতে কোনো রিপিটেড কিছু না হয়। যেটা শান্তনু ভাই বলেছেন, মাননীয় আইনমন্ত্রী উনি নিজেও মানবাধিকার সম্পাদক, উনি বিএনপির, কাজে আমি আশাবাদী এবং হবে। আর শেখ হাসিনা ওয়াজেদের এই ভাওতাবাজি শুধু না, মিথ্যা ভাওতাবাজ 2 নম্বরই, মানে কি বলবো আর কি, একটা মানুষ বিকৃত হলে যা যা করে উনি সেইভাবেই চলেন, এখনো চলেন লজ্জাহীন। কারণ ভারত সরকার যখন বলে যে এখান থেকে বসে আরেকটা দেশের রাজনীতিক এবং সেই দেশের ইন্টেরিয়ম কোনো কিছুতে হস্তক্ষেপ, রাজনৈতিক চর্চা করার, এটা ভারতের আইনে নেই, তো তার মানে কি উনি যেটা করেন চুরি করে করেন, তো মানে মিনিমাম পার্সোনালিটি নাই এই মানুষটার। আপনি দেখতেন যে ওই সংবাদ সম্মেলনে কিভাবে কাতুকুতু মার্কা কথা বলতেন আর হাসতেন, কি একটা আজব লীলা খেলা আমরা তখন দেখি। আমরা শেষ কয়েক মিনিট আছে, আমরা এই যে শেখ হাসিনার ফিরে আসেন, এই ভাওতাবাজির কথা বললেন এবং ইশরাক সাহেব বললেন যে তাহলে আসলে কালকে আসুক না কেন? না, শেখ হাসিনার ফিরে আসা বা তাকে ফিরিয়ে দেওয়া এটা তো আমাদের দাবি, এটা গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির দাবি। আমি যেদিন ম্যাডাম খালেদা জিয়াকে জেলে নেয়, সেই দিন ফেসবুকে শেখ হাসিনার জন্য দোয়া করেছিলাম যে আল্লাহ যেন ওনাকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে কয়েকটা বছর বাঁচিয়ে রাখেন। আমি শেখ হাসিনার জন্য দোয়া করে ফেসবুকে স্ট্যাটাস করেছিলাম ওই দিন, মনের দুঃখে, যে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় করেছেন এর প্রতিদানটা উনি যদি ক্ষমতাচ্যুত হওয়ার পরে বেঁচে না থাকে তাহলে তো উনি প্রতিদানটা পাবেন না, সেই জন্যই দোয়া করেছিলাম। তার প্রতিদান পালিয়ে গেছেন, ওইখানে এখন পরজীবীর মতো আছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছে। তিনি বাংলাদেশে, তাকে ফিরে দেওয়া হোক, সেটা তো আমাদের দাবি। আমরা তো চাই বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ন্যায়সঙ্গত তদন্তের মাধ্যমে তার বিচার হোক। বাংলাদেশের মানুষ এই বিচারটা দেখতে চায়। শেখ হাসিনা আসবে না, সে জানে তার বিচারটা এখানে কি হবে, এবং সে সেটা আসবে তো না, কিন্তু উস্কানি দিয়ে শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিল, যারা অসংখ্য লুটপাটের ঘটনায় যুক্ত ছিল এবং বিদেশে টাকা পাচার করে আগেই তাদের আখের গুছিয়ে রেখেছে, তারা পালিয়ে বিদেশ চলে গেছে, সেইখানে আরাম আয়েশে আছে, ভালো আছে, তারা নিজেরা ঝুঁকি নিবে না। তারা চোর, গুন্ডা, বদমাইশ, লুটেরা, টাকা পাচারকারী, বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী। আওয়ামী লীগের সকল কর্মী সমর্থক বা সকল নেতাই তো আসলে এই ক্যাটাগরির না।
আওয়ামী লীগে তো ভালো মানসিকতা আছে, তারা কিছু বলতে পারতো না বা ওইভাবে সুবিধাও পায় না, এরকম নেতাকর্মীও আছে। কিন্তু সেই নেতাকর্মীরা দেশে থেকে গেছে, এখন আবার ওইখানে বসে উস্কানি দিয়ে এই কর্মীদের আবার বিপদে ফেলছে। কিছু বোকা পারদ খাওয়া কর্মী সমর্থক থাকে না, পারদ খাওয়া বলি ওই অর্থে যে একেবারে যা বলে তাতেই ঝাঁপিয়ে পড়ে, সেই রকম খয়ের খা। সেই পাগলগুলো না বুঝে যারা টাকা পাচার করেছে আরামায় এসে আছে, ওইখান থেকে উস্কানি দিচ্ছে, আর এরা ঝটিকা মিছিল নামায় 10 সেকেন্ডের, মাঝখান থেকে বিপদে পড়ে। শেখ হাসিনা শেখায় মাস্ক পরে, শেখ হাসিনা ওই বিপদগুলো ঘটাচ্ছে এখানে। শেখ হাসিনা আসবে না, আসলে কি বিচারের মুখোমুখি সে হবে, কি অপরাধ করেছে এটা তো শেখ হাসিনা জানে। তার দলের সমর্থকরা অনেকে নানান ব্যাখ্যা খুঁজতে পারে, না নেত্রী হয়তো জানতেন না বা তিনি করেন নাই, বাহিনী করেছে, কিন্তু শেখ হাসিনা তো জানেন তিনি কি অপরাধ করেছেন এবং কি তথ্য প্রমাণ আছে। শেখ হাসিনা এদেশে আসবে না, এদেশে আসবে না। তার দুইটা ঘটনা ঘটবে তার জীবনে। হয় যদি বাংলাদেশের মাটিতে কবর পেতে চায়, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে এবং বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে বাংলাদেশে একটা কবর জুটবে তার। আর যদি সে এইটাকে ভয় পায়, দেশের মাটিতে কবর জুটবে না তার, বিদেশের মাটিতে মৃত্যু হবে এবং বিদেশেই সমাহিত হবে, বাংলাদেশে তার কবর জুটবে না। তিনি এই বিচার নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, সেটা কিভাবে দেখেন? শেখ হাসিনা বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন যে স্বচ্ছভাবে বিচার হচ্ছে না, সে জায়গাটা এইটা হিউম্যান রাইটস ওয়াচ এবং মীনাক্ষী গাঙ্গুলি উনি এই রিপোর্টটা দিয়েছে। মীনাক্ষী গাঙ্গুলিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমাদের যখন বিএনপির নেতাকর্মীরা গুম খুন হতো, আওয়ামী লীগ মানবাধিকার হরণ করত, তখন কিন্তু এই মীনাক্ষী গাঙ্গুলি বাংলাদেশ প্রশ্নে HRW-কে সত্যি রিপোর্ট দিত। সুতরাং তার তখনকার আমাদের পক্ষে যে রিপোর্ট গেছে, সরকারের বিরুদ্ধে মানবাধিকার রিপোর্ট গেছে, সেগুলো যেহেতু আমরা গ্রহণ করেছিলাম, এখন তাদের রিপোর্ট আমরা একেবারেই অগ্রহণযোগ্য এটা বলবার সুযোগ নেই। আমার মনে হয় এটা বাংলাদেশ সরকারের জন্য এবং এই ICTর জন্য এটা একটা গাইডলাইন। তাদেরকে কোন কোন জায়গায় ব্যত্যয় ঘটছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বললো বা মীনাক্ষী গাঙ্গুলির রিপোর্টে আইডেন্টিফাই করলো, সেগুলো পুনর্নিরীক্ষণ করা দরকার এবং এই সুযোগ যেন না থাকে। শেখ হাসিনা যে বিচারগুলো করেছে সেগুলো ছিল বিচারের নামে রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের এখন যেটা হচ্ছে, তারা যে অপরাধ করেছে তার সত্যিকার বিচার হইলেই এক একটার 100 বার ফাঁসি দিলেও বিচার হয় না। সুতরাং এটাকে কোনো ফাঁক ফোকর রেখে আন্তর্জাতিক মানদণ্ডে এমন কোনো সুযোগ রাখা উচিত হবে না যাতে যে মীনাক্ষী গাঙ্গুলি এক সময় আমাদের পক্ষে রিপোর্ট হতো, সে আবার তার রিপোর্টেই আবার বৈপরীত্য আসে এবং আমরা সেটা অস্বীকার করে মানুষের কাছে আবার হাস্যকর হই, সেটা যেন করতে না হয়। যদি তার কোনো রিপোর্টে ভ্রান্তি ধরা পড়ে, সেটাও সরকারের টু দ্য পয়েন্ট ধরে দেওয়া উচিত যে ওনার এই অবজারভেশনটা ঠিক হয় না, এটা আমরা এই করছি, এই কারণে ঠিক হয় না, আর এখানে আমাদের ত্রুটি আছে, কারণ অল্প সময়ে বিচারটা করতে গেলে কি অনেক সময় কিছু ত্রুটি হয়ে থাকতে পারে, এটা আমরা এটা টেলিভিশন ট্রায়ালের মাধ্যমে হচ্ছে, তাকে সেলফ ডিফেন্সের নেওয়া হচ্ছে, ইটস ভেরি ক্লিয়ার। 10-20 সেকেন্ডে কিছু বলে শেষ করতে চাই আর কি, একেবারেই সময় শেষ হয়ে গিয়েছে। জি, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা। আমাদের সবার বাংলাদেশ পুনর্গঠনে, দেশের একটা রিকনসিলিয়েশনে সরকারি দল, বিরোধী দল, সকল মত পথ সবাই একসাথে এসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সমৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে উন্নত, সাধারণ মানুষের জন্য কাজ দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর একটা জাতি, পরিবেশ বান্ধব আমরা যেন বাংলাদেশ গড়তে পারি, সেরকমের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা শেষ করছি, তবে সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে স্বপ্ন, বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি দায়িত্ব গ্রহণ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু আমাদেরকে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে। আমরা হয়তো প্রথম পর্বটা শেষ করেছি। আমরা 5 মাসে যদি কেউ প্রশ্ন করে বা 6 মাসে প্রশ্ন করে বিএনপির সবচেয়ে বড় অর্জন কি, আমরা মনে করি সেটি হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অর্জন হচ্ছে গিয়ে যে বিএনপি 17-18 বছরে যে জেল জুলুম, হত্যা, অত্যাচারের মধ্য দিয়ে তারা এই ছাত্র জনতাকে সাথে নিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সমন্বয় দলগুলোকে নিয়ে ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছে, সেটি আমরা আমাদের প্রথম অধ্যায়ের একটা কার্যক্রমের সময় ধরতে চাই। তবে সরকারে থাকলে তাদেরকে অবশ্যই
দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, কৃষক, কামার কুমার সকল মানুষের জন্য কল্যাণে তাদেরকে কাজ করতে হবে। আমরা আশা করি বিএনপি সেই পথে আসছে। বিএনপি বলছেন সবার আগে বাংলাদেশ। নিশ্চয়ই আমরা সেই স্লোগানকে বুকে ধারণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেই প্রত্যাশা রেখে আমাদের আজকে যে দুজন অতিথি রয়েছেন, নওগাঁ 3 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব ফজলুল হুদা বাবুল এমপি মহোদয় রয়েছেন, জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে ইস্পানী মির্জাপুর শিবরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।